बच्चों, तुम लोग यहीं पर रुको। ভাবুন তো, হাজার হাজার বছর ধরে একটি প্রাচীন কফিনের ভেতরে বন্দি করে রাখা হয়েছে এমন এক অশুভ শক্তিকে যাকে ধ্বংস করা যায় না, শুধু আটকে রাখা যায়। কিন্তু একদিন এই অশুভ শক্তি কফিন থেকে বের হয়ে গেলে কি হবে? একটি ছোট মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। 8 বছর পর তাকে খুঁজে পাওয়া যায় একটি প্রাচীন কফিনের ভেতর থেকে, ঠিক একটি মাম্মির মতো মুড়িয়ে রাখা অবস্থায়। তার শরীরে লেখা রহস্যময় মন্ত্র, কালো জাদুর ভয়ঙ্কর রিচুয়াল আর হাজার বছরের পুরনো এক শয়তানের প্রত্যাবর্তন। সবকিছু মিলিয়ে শুরু হয় এমন এক বিভীষিকা যা পুরো একটি পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। আজকের মুভিতে রয়েছে প্রাচীন মিশরের অন্ধকারের রহস্য, কালো জাদুর ভয়ঙ্কর শক্তি এবং একজন বাবার এমন আত্মত্যাগ যা আপনাকে শেষ পর্যন্ত আবেগপ্রবণ করে তুলবে। তাহলে লাইট বন্ধ করে বসে পড়ুন, কারণ আজ আমরা জানবো কফিনের ভেতরে বন্দি সেই অশুভ শক্তির ভয়ঙ্কর গল্প। তাহলে চলুন মূল গল্পে যাওয়া যাক। ওয়েলকাম টু হরর বাংলা। মুভির শুরুতে আমরা দেখতে পাই বিশাল এক জনশূন্য মরুভূমি। সেই মরুভূমির বুক চিরে চলে গেছে একটি নির্জন রাস্তা, আর সেই রাস্তা ধরে গাড়ি চালিয়ে এগিয়ে যাচ্ছে খলিল পরিবার। গাড়ির ভেতরে গান বাজছে, সন্তানরা হাসি আনন্দে মেতে আছে। কিন্তু পরিবারের একমাত্র ব্যতিক্রম মিসেস খলিল। তার মুখে নেই কোনো হাসি, বরং চোখে মুখে স্পষ্ট অদ্ভুত এক অস্বস্তি। কিছুক্ষণ পর তারা মরুভূমির মাঝখানে অবস্থিত একটি পুরনো বাগান বাড়ির সামনে এসে থামে। বাড়িতে ঢুকতে তাদের মেয়ে লায়লা চোখ পড়ে খাঁচায় বন্দি একটি পাখির দিকে। পাখিটি যেন ভয়ঙ্কর যন্ত্রণায় ছটফট করছে। তার মুখ থেকে বের হচ্ছে কালচে এক রহস্যময় তরল। দৃশ্যটি দেখে মিসেস খলিল দ্রুত পাখিটিকে খাঁচা থেকে বের করেন। এরপর স্বামীর দিকে এমন এক দৃষ্টিতে তাকান যেন খুব শীঘ্রই কোনো অশুভ ঘটনা ঘটতে চলছে। অবশেষে মৃত্যু যন্ত্রণা শেষ করে তিনি বাড়ির ভেতরে লুকিয়ে থাকা একটি গুপ্ত কক্ষে চলে যান। সেখানে রয়েছে পিরামিডের মতো তৈরি এক রহস্যময় স্থাপনা, আর সেই স্থাপনার নিচে লুকিয়ে আছে একটি সিক্রেট চেম্বার। স্বামী স্ত্রী যখন চেম্বারের ভেতরে প্রবেশ করেন তখন দেখা যায় সেখানে রাখা আছে পাথরের তৈরি বিশাল একটি কফিন। কিন্তু কফিনের ভিতরে কি আছে আর সেটি কি জীবিত কিনা সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। মিস্টার খলিল একটি ভারী চেইন ঘুরিয়ে কফিনের ঢাকনা সরাতে মিসেস খলিল মোমবাতির আলোয় ভেতরে তাকান, আর তখনই দেখা যায় কফিনের ভিতরে মোটা কাপড়ে মোড়ানো এক ভয়ঙ্কর মমি শুয়ে আছে। ঠিক সেই মুহূর্তে রহস্যময় ভাবে মোমবাতির আলো নিভে যায়। কিছু একটা আতঙ্ক নিয়ে আবার আলো জ্বালিয়ে তারা নিশ্চিত হয় যে মম্মিটি এখনো জেগে ওঠেনি। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ করে মাম্মিটি জেগে ওঠে। এক ঝটকায় কফিনের চেইনের ধারালো অংশ খুলে মিস্টার খলিলের মুখের ভিতর ঢুকে যায়। মুহূর্তের মধ্যেই তার মৃত্যু ঘটে। স্বামীর এমন ভয়াবহ পরিণতি দেখে মিসেস খলিল স্তব্ধ হয়ে কফিনের দিকে তাকিয়ে থাকেন। আর ঠিক এখান থেকে শুরু হয় এক ভয়ঙ্কর রহস্যের গল্প। এরপর আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় সম্পূর্ণ ভিন্ন একটি পরিবারের সঙ্গে, যেখানে স্বামী চার্লি, স্ত্রী ল্যারিসা, ছেলে সেবাস্তিয়ান, মেয়ে কেটি এবং তাদের অনাগত সন্তানকে নিয়ে সুখী জীবন কাটছে। চার্লি পেশায় একজন নিউজ রিপোর্টার, তবে কাজের ব্যস্ততার মাঝেও তার পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ হলো তার মেয়ে কেটি। তাই কেটির জেদ, দুষ্টুমি কিংবা ছোটখাটো ভুল সবকিছুতে বাবার পক্ষপাতিত্ব চোখে পড়ার মতো। ছোট কেটি সম্প্রতি মরস কোড শেখা শুরু করেছে, ফলে বাবার সঙ্গে মাঝে মধ্যেই চলে তাদের গোপন ভাষায় কথা বলার অনুশীলন। একদিন সকালে ল্যারিসা প্রতিদিনের মতন কাজে বেরিয়ে যায়, আর চার্লি বাড়িতে থেকে যায় সন্তানদের দেখাশোনা করার জন্য। কেটির সবচেয়ে প্রিয় জায়গা হলো বাড়ির পেছনের বাগানে থাকা ছোট্ট ডল হাউস। সুযোগ পেলেই সে সেখানে গিয়ে খেলতে বসে। এদিকে চার্লির কাছে হঠাৎ একটি ফোন কল আসে। ফোনে জানানো হয় একটি বড় প্রতিষ্ঠান তার জন্য আকর্ষণীয় চাকরির অফার রয়েছে। খবরটা শুনে চার্লি ভীষণ খুশি হয়ে যায়, কারণ পরিবারের নতুন সদস্য আসতে চলছে, আর ভালো চাকরি মানে ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা করতে হবে না। অন্যদিকে ডল হাউসে খেলতে খেলতে কেটির হঠাৎ মনে হয় কেউ যেন তার কাছে আসছে। প্রথমে সে ভাবে হয়তো লায়লা এসেছে, কিন্তু না, সামনে দাঁড়িয়ে থাকা লোকটি লায়লা নয়। সে ছিল মুখ কাপড়ে ঢাকা এক রহস্যময় নারী। মহিলাটি নিজেকে লায়লার মা বলে পরিচয় দেয়। এরপর ধীরে ধীরে কেটির সঙ্গে কথা বলতে শুরু করে। কিছুক্ষণ পর সে কেটির হাতে একটি ক্যান্ডি দিয়ে মুচকি হেসে বলে, শুনেছি তুমি নাকি ম্যাজিক খুব পছন্দ করো, তাহলে কি তুমি ম্যাজিক দেখবে? এদিকে ল্যারিসাকে চাকরির সুখবর দেওয়ার সময় চার্লির নজরে পড়ে ডল হাউসের ভেতরে লুকিয়ে রাখা কয়েকটি ক্যান্ডির প্যাকেটের দিকে। বিষয়টি তাকে অবাক করে দেয়, কারণ এই ধরনের ক্যান্ডি তারা কখনোই কেটিকে কিনে দেয়নি। সন্দেহ হওয়ায় সে সেবাস্তিয়ানকে জিজ্ঞেস করে। তখন সেবাস্তিয়ান জানায় বাগানের পেছনে থাকা কেটির এক বন্ধু তাকে
তাকে এগুলো দিয়েছে। ঠিক সেই সময় রহস্যময় মহিলাটি কেটিকে ক্যান্ডির সঙ্গে একটি আপেল খেতে দেয়। এরপর সে অদ্ভুত কিছু মন্ত্র উচ্চারণ করতে শুরু করে, আর তখনই ঘটে অকল্পনীয় ঘটনা। আপেলের ভিতরে থেকে এক ধরনের ভয়ঙ্কর পোকা বের হয়ে কেটির মুখের ভিতরে ঢুকে যায়। মুহূর্তের মধ্যে কেটি ছটফট করতে শুরু করে। কিছুক্ষণ পর সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে চার্লি তখন বাগানের দিকে চলে এসেছে, কিন্তু সেখানে পৌঁছে সে দেখে কেটি নেই, কারণ সে রহস্যময় নারী ইতিমধ্যে তাকে অপহরণ করে নিয়ে গেছে। চার্লি প্রাণপণ চেষ্টা করে তাদের পেছনে ধাওয়া করে, কিন্তু ঠিক তখনই শুরু হয় ভয়ঙ্কর এক মরুঝড়। ধুলোর ঘূর্ণিতে সবকিছু অদৃশ্য হয়ে যায়, আর সেই ঝড়ের মাঝে কেটি যেন পৃথিবী থেকে হঠাৎ করেই হারিয়ে যায়। ভয়াবহ সেই ঘটনার পরিস্থিতি স্বাভাবিক হলে চার্লি এবং ল্যারিসা দ্রুত পৌঁছে যায় কায়রোর এক পুলিশ স্টেশনে। তাদের একটাই উদ্দেশ্য, হারিয়ে যাওয়া মেয়ে কেটিকে খুঁজে বের করা। কিন্তু সেখানে গিয়ে তারা আরেকটি ধাক্কা খায়। দায়িত্বপ্রাপ্ত সিনিয়র অফিসারের কথা শুনে বোঝা যায় এই এলাকায় কোনো শিশু নিখোঁজ হলে তাকে জীবিত খুঁজে পাওয়া সম্ভাবনা প্রায় 1%-ও কম। তাই বিষয়টি গুরুত্ব দেওয়ার বদলে তিনি জুনিয়র অফিসার জাকিরকে নির্দেশ দেন ঘটনাটি নিয়ে বেশি মাথা না ঘামাতে। এমনকি বয়ান নেওয়ার সময় উল্টো চার্লি ও ল্যারিসার উপরে সন্দেহ করা হয়। অফিসারের ধারণা হয়তো তারাই নিজেদের মেয়েকে হত্যা করে এখন একটি সাজানো গল্প তৈরি করছে। এমন নিষ্ঠুর অভিযোগ শুনে চার্লি হতবাক হয়ে যায়। নিজের মেয়েকে হারানোর যন্ত্রণার মাঝেও তাকে সহ্য করতে হয় এই অপমান। এরপর কেটে যায় দীর্ঘ 8টি বছর, কিন্তু সময় পার হলেও কেটির কোনো খোঁজ মেলে না। চার্লি এখনো হাল ছাড়েনি। সে নিজের মতো করে প্রতিনিয়ত মেয়েকে খুঁজে চলছে, কিন্তু প্রতিবারই ফিরে এসেছে শূন্য হাতে। এদিকে পুরো পরিবার কায়রো ছেড়ে নিউ মেক্সিকোতে কেটির নানির বাড়িতে চলে এসে, কিন্তু ল্যারিসা আজও সেই দুঃস্বপ্ন থেকে বের হতে পারেনি। তার মনে এখনো একটাই বিশ্বাস, সেদিন যদি চার্লি একটু বেশি সতর্ক থাকতো তাহলে হয়তো কেটি আজ তাদের সঙ্গেই থাকতো। এই দীর্ঘ সময়ের মধ্যে পরিবারে এসেছে নতুন সদস্য, প্রমোদ। কিন্তু কেটির হারিয়ে যাওয়ার ঘটনা পরিবারের কারো জীবন থেকে পুরোপুরি মুছে যায়নি। বিশেষ করে সেবাস্তিয়ান এবং মোডের উপরে এর গভীর প্রভাব পড়েছে। তারা দুজনই হয়ে উঠেছে অস্বাভাবিক সতর্ক এবং ভীতু। এমনকি স্কুল থেকে ইউরোপে ভ্রমণের সুযোগ পেলেও বাবা মা সেবাস্তিয়ানকে যেতে দিতে রাজি হয় না। সবকিছু যেন এখন 8 বছর আগের সেই দিনের ছায়া আটকে আছে। কিন্তু পৃথিবীর অন্য প্রান্তে শুরু হতে যাচ্ছে এমন একটি ঘটনা যা এই পরিবারের জীবনকে আবারও ওলটপালট করে দেবে। মিশরের ইস্টার্ন ডেজার্টে হঠাৎ একটি প্রাইভেট বিমান দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় প্রাণ হারায় 2 জন ব্যক্তি, কিন্তু উদ্ধারকারী সেখানে এমন একটি জিনিস খুঁজে পায় যা পুরো ঘটনাকে রহস্যে ঢেকে দেয়। বিমানটার ভিতরে ছিল প্রাচীন পাথরের তৈরি একটি বিশাল কফিন। সবচেয়ে অবাক করার বিষয় হলো ভয়াবহ দুর্ঘটনার পরেও কফিনটির গায়ে সামান্য পরিমাণের আঁচড়ও পর্যন্ত লাগেনি। পরে সেটিকে গবেষণার জন্য আর্কিওলজিস্টদের কাছে পাঠানো হয়। অনেক চেষ্টা করেও তারা কফিনটি খুলতে পারেনি। অবশেষে একটি ক্রেনের সাহায্যে যখন ভারী ঢাকনাটি সরানো হয়, তখন ভেতরে যা দেখা যায় তা উপস্থিত সবাইকে অবাক করে দেয়। কারণ কফিনের ভেতরে ছিল একটি শিশু মামি। গবেষকরা দ্রুত কাপড়ের স্তর খুলে তার পরিচয় জানার চেষ্টা শুরু করেন, কিন্তু প্রতিটি স্তর খুলতেই তারা দেখতে পান সেখানে অদ্ভুত কিছু প্রাচীন মন্ত্র লেখা রয়েছে। সহকারী যখন বিস্মিত হয়ে ছবি তুলতে ব্যস্ত, ঠিক তখনই ঘটে অকল্পনীয় ঘটনা। হঠাৎ করে মমিটি খুলে ফেলে, আর পরের মুহূর্তে সবার সামনে প্রকাশ পায় এক অবিশ্বাস্য সত্য। কারণ সেই মমিটি আর কেউ নয়, 8 বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া কেটি। কেটিকে খুঁজে পাওয়ার খবরটি মুহূর্তের মধ্যে পৌঁছে যায় তার পরিবারের কাছে। প্রথমে বিষয়টি জেনে কেউ বিশ্বাস করতে পারছিল না। 8 বছর আগে যে মেয়েটি হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল, তাকে এখন একটি প্রাচীন কফিনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। খবরটি শুনে পরিবারের সবাই দ্রুত মিশরের উদ্দেশ্যে রওনা দেয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার তাদের প্রথমেই সতর্ক করে দেন। তিনি বলেন, আপনারা যেটা দেখতে চলছেন তার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন। ডাক্তারের কথায় সবার মনে অজানা এক আতঙ্ক কাজ করতে শুরু করে। কিছুক্ষণ পর তাদের কেটির বিনে নিয়ে যাওয়া হয়, আর সেখানে
সেখানে ঢুকে তারা যেন স্তব্ধ হয়ে যায়, কারণ বিছানায় শুয়ে থাকা মেয়েটিকে দেখে চিনে নেওয়াটা কঠিন হয়ে পড়েছিল। দীর্ঘ 8 বছর সূর্যের আলো এবং স্বাভাবিক খাবার ছাড়া থাকার কারণে তার শরীর ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া তার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন চামড়া শুকিয়ে গেছে, শরীর অস্বাভাবিকভাবে বাঁকা হয়ে গেছে, হাত পায়ের নখগুলো লম্বা এবং ধারালো হয়ে উঠেছে। সব মিলিয়ে তাকে দেখে কোনো সাধারণ মানুষের মতো মনে হচ্ছিল না, বরং মনে হচ্ছিল বহু বছর ধরে কোনো অন্ধকার জায়গায় বসে থাকা এক জীবন্ত মৃতদেহ। তবে অদ্ভুত তথ্যটি তখনও বাকি ছিল। ডাক্তার জানালেন কেটি যখন হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনও তার পালস রেট একদম স্বাভাবিক থাকে, অর্থাৎ বাইরে থেকে তাকে যতটা অসুস্থ মনে হচ্ছে ভেতর থেকে সে ততটাই শক্তিশালী। এই কারণে ডাক্তারদের ধারণা পর্যাপ্ত যত্ন ও ভালোবাসা পেলে হয়তো ধীরে ধীরে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। হাসপাতালের কাজ শেষ হওয়ার পর চার্লি দেখা করে ডিটেকটিভ ডালিয়া জাগিরের সঙ্গে। জাগির জানায় মিশর থেকে বহু প্রাচীন নিদর্শন বিশ্বের বিভিন্ন দেশে পাচার করা হয়, তাই কয়েক হাজার বছরের পুরনো একটি কফিনের ভেতরে কেটিকে পাওয়ার মানে এর পেছনে বড় ধরনের অপহরণ চক্র জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। জাকিরের কথা শুনতে শুনতে চার্লির মনে পড়ে যায় 8 বছর আগের সেই দিনটির কথা। এই মানুষ তখন তাদের অভিযোগ গুরুত্ব না দিয়ে উল্টো তাদেরই সন্দেহ করছিল। তবে এবার পরিস্থিতি ভিন্ন। জাকির প্রতিশ্রুতি দেয় যেই কেটিকে অপহরণ করুক না কেন তাকে খুঁজে বের করে ছাড়বে। অবশেষে কেটিকে বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়। এদিকে তার নানি নাতির জন্য নিজের হাতে একটি জন্মদিনের কেক তৈরি করছেন, কারণ কেটি যখন হারিয়ে গিয়েছিল তখন সে ছিল 9 বছরের শিশু আর আজ ফিরে এসেছে 17 বছর বয়সে। কিন্তু বাড়িতে ফেরার মুহূর্তটাও স্বাভাবিক ছিল না। কেটিকে গাড়ি থেকে নামানোর পর পরিবারের কেউই বুঝতে পারছিল না কিভাবে তার সঙ্গে আচরণ করবে। সে প্রায় কথা বলতে না, নিজে হাঁটতেও পারে না। হুইল চেয়ার তার একমাত্র ভরসা। তাকে যত্ন করে ঘরে শুয়ে দেওয়া হলে নানি তার জন্য দোয়া করতে শুরু করে। সবকিছুই শান্তভাবেই চলছিল, কিন্তু হঠাৎ আমিন শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কেটি এক বিকট চিৎকার করে ওঠে। পরের মুহূর্তে সে নানির মুখে এমনভাবে আঘাত করে যে তার নাক ফেটে রক্ত বের হতে শুরু করে। ঘরে উপস্থিত সবাই আতঙ্কে জমে যায়, কারণ কেটির আচরণ আর কোনো সাধারণ অসুস্থ মানুষের মতো লাগছিল না, বরং মনে হচ্ছিল তার ভেতরে যেন অন্য কেউ বাস করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ল্যারিসা বাধ্য হয়ে তাকে ঘুমের ইঞ্জেকশন দেয়। অবশেষে কেটি আবার শান্ত হয়ে যায়, কিন্তু সেদিন থেকে চার্লির মনে একটি প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। 8 বছর আগে হারিয়ে যাওয়া মেয়েটি কি সত্যি তাদের কেটি, নাকি তার সঙ্গে বাড়িতে ফিরে এসেছে আরো ভয়ঙ্কর কিছু? অনেকদিন পর তাদের পরিবার যেন আবার সম্পন্ন হয়েছে। দীর্ঘ 8 বছরের অপেক্ষা, কান্না আর অনিশ্চয়তার পর তারা ফিরে পেয়েছে তাদের হারিয়ে যাওয়া সন্তানকে। কিন্তু পরিবারের সবাই যেখানে আনন্দিত, সেখানে চার্লির মন যেন কিছুতেই শান্ত হতে চাইছে না। তার মনে বারবার একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেটির সঙ্গে এই 8 বছরে আসলে কি ঘটেছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে সে গোপনে কেটির সমস্ত মেডিকেল রিপোর্ট এবং উদ্ধারকালে পাওয়া তথ্যগুলো খুঁটিনাটি পড়তে শুরু করে। বিশেষ করে কফিনের ভেতরে পাওয়া সেই রহস্যময় মন্ত্র লেখা কাপড়গুলো। সেদিন রাতে ছোট মট একা ঘুমাতে পারছিল না, কেন জানি তার ভীষণ ভয় করছিল। তাই সে ভাই সেবিস্তানের রুমে গিয়ে শুয়ে পড়ে। মাঝরাতে হঠাৎই দেওয়ালের ভেতর থেকে অদ্ভুত ধরনের শব্দ ভেসে আসে। মনে হচ্ছিল কেউ যেন সরু কোনো এক পথের মধ্যে দৌড়াদৌড়ি করছে। শব্দটি শুধু মুভ নয়, চার্লিও শুনতে পায়। সন্দেহ হওয়ায় সে দ্রুত কেটির ঘরের দিকে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে বিছানায় শুধু ল্যারিসা ঘুমিয়ে আছে, কেটি নেই। ঘর খুঁজতে খুঁজতে চার্লি লক্ষ্য করে দেওয়ালের একটি গোপন দরজা খোলা রয়েছে। সেই পথ ধরে এগিয়ে যেতেই সে এমন একটা দৃশ্য দেখে যা তার শরীর ঠান্ডা করে দেয়। অন্ধকার সরু পথের ভেতরে কেটে 4 হাত পায়ে হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর সে জীবন্ত পোকামাকড় ধরে খাচ্ছে। তার চোখে মুখে ছিল অদ্ভুত এক হিংস্রতা। ল্যারিসা একদিক থেকে তার পিছু নিলে অপর দিক থেকে চার্লি কোনোভাবে তাকে ধরে ফেলে। ঘটনাটি সবাইকে আতঙ্কিত করলেও চার্লির সন্দেহ আরো গভীর হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল এটা কোনো মানসিক রোগ নয়, বরং এর পেছনে রয়েছে আরো ভয়ঙ্কর কিছু।
কিন্তু পরিবারের অন্য সদস্যরা এখনো বিশ্বাস করতেছিল সময়ের সঙ্গে সঙ্গে কেটি ঠিক হয়ে যাবে। তাদের সেই আশা ভেঙে যায় পরের দিনই। সকালে র্যারিসা কেটির অস্বাভাবিক বড় হয়ে যাওয়া নখ কাটতে গেলে হঠাৎ নখের সঙ্গে পায়ের বেশ কিছু একটা চামড়া উঠে আসে। অন্যদিকে চার্লি কেটির ঘরে কার্পেটের নিচে থেকে আসা পচা গন্ধের উৎস খুঁজতে গিয়ে আবিষ্কার করে কালচে আঠালো এক ধরনের তরল পদার্থ। ঠিক তখনই উপর থেকে ল্যারিসার চিৎকারের আওয়াজ শোনা যায়। দৌড়ে গিয়ে চার্লি দেখে কেটি এক ঘরের কোণে বসে রয়েছে আর তার হাতে ধাতব শিক দিয়ে নিজের পায়ের ক্ষতস্থান থেকে চামড়া তুলে ফেলছে। মনে হচ্ছিল সে যেন নিজের শরীরের ভেতর থেকে কিছু একটা বের করে আনতে চাচ্ছে। অনেক কষ্টে তাকে নিয়ন্ত্রণে আনা হয়। ল্যারিসা যখন ক্ষতস্থানে ব্যান্ডেজ করছিল তখন চার্লি স্পষ্টভাবে বলে ওঠে, আমাদের ওকে অন্য কোথাও নিয়ে যাওয়া উচিত। কিন্তু এই কথায় স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় তুমুল তর্ক। ল্যারিসার যুক্তি, এত বছর পর ফিরে আসা মেয়েকে কোনো অবস্থায় সে বাড়ির বাইরে পাঠাবে না, যতই ভয়ঙ্কর হোক। কেটি এখনো তাদের মেয়ে। কিন্তু চার্লির মনে হচ্ছিল সম্পূর্ণ উল্টো কথা। সে নিশ্চিত হয়ে গেছে কেটির সঙ্গে এমন কিছু একটা ঘটেছে যা একদমই স্বাভাবিক নয়। তর্ক বিতর্ক যখন চরমে পৌঁছেছে তখনই হঠাৎ ল্যারিসা কাঁদতে কাঁদতে কেটিকে কিছু বলতে অনুরোধ করে। সে চেয়েছিল অন্তত একবার তার মেয়ে কণ্ঠস্বর শুনবে, কিন্তু কেটি কোনো কথা বলে না, সরাসরি তার মুখে থুতু ছুঁড়ে দেয়। ঘরে নেমে আসা অশান্তির নীরবতা। ঠিক সেই মুহূর্তে চার্লি লক্ষ্য করে কেটির পা থেকে ঝুলে থাকা চামড়ার ভেতরে অদ্ভুত কিছু লেখা রয়েছে। তখন সে আলো ফেলে ভালোভাবে পরীক্ষা করে। তখন তার শরীর শিউরে উঠে, কারণ সেই চামড়ার ভেতরে একাধিক স্তর ছিল আর প্রতিটি স্তরে লেখা ছিল রহস্যময় প্রাচীন মন্ত্র। ঠিক সেই একই ধরনের মন্ত্র সেগুলো কেটিকে ঘিরে রাখা কাপড়গুলোর উপরে লেখা ছিল যখন তাকে কফিনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছিল। তখনই চার্লি কিছু বুঝতে পারে। এই রহস্যর উত্তর লুকিয়ে আছে কেটির শরীরের ভিতরে। সেটি আর সাধারণ কৌতূহল পর্যায়ে নেই। চার্লি এখন নিশ্চিত কেটির শরীরে পাওয়া এই লেখাগুলোর সঙ্গে তার নিখোঁজ হওয়ার রহস্য সরাসরি সম্পর্ক রয়েছে। তাই আর সময় নষ্ট না করে সে অদ্ভুত লেখাগুলোর ছবি তুলে হাজির হয় এক বিখ্যাতমান আর্কিওলজিস্ট প্রফেসরের কাছে। ছবিগুলোর দেখে প্রফেসরের মুখের ভাবভঙ্গি বদলে যায়। প্রথমে তিনি কিছুক্ষণ চুপচাপ ছবিগুলোর দিকে তাকিয়ে থাকেন, এরপর ধীরে ধীরে বলেন, এগুলো কোনো মন্ত্র নয়। চার্লি অবাক হয়ে যায়। তাহলে এগুলো কি? প্রফেসরের ব্যাখ্যা করেন, এগুলো প্রাচীন মিশরীয় হাইরেটিক লিপি। হাজার হাজার বছর আগে মিশরের বাসিন্দারা পাথরের খোদাইয়ের পরিবর্তে দ্রুত লেখার জন্য এই বিশেষ লিপি ব্যবহার করত। কিন্তু চার্লির মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছে, এই প্রাচীন লেখাগুলো কেটির শরীরে এলো কিভাবে? প্রফেসর জানতে চান চার্লি এগুলো কোথায় পেয়েছে, কিন্তু চার্লি পুরো সত্যটা বলতে চায় না, কারণ তার নিজের কাছে বিষয়টা এখনো অবিশ্বাস্য লাগছে। সেদিন রাতে বাড়ি ফিরে চার্লি অনেকক্ষণ ধরে কেটির পাশে বসেছিল। সে পুরনো স্মৃতির কথা ভাবতে থাকে। কখনো তার মনে পড়ে কেটির ছোটবেলার হাসি, কখনো মনে পড়ে বাবাকে জড়িয়ে ধরার মুহূর্তগুলো। কিন্তু হঠাৎই তার মনোযোগ অন্যদিকে চলে যায়। সে লক্ষ্য করে কেটি অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে দাঁত দিয়ে টিক টিক শব্দ করে যায়। প্রথমে ব্যাপারটা গুরুত্ব দেয় না চার্লি, কিন্তু কয়েক সেকেন্ড পর হঠাৎ তার মাথায় একটা স্মৃতি ফিরে আসে। ছোটবেলায় কেটি তার সঙ্গে মরস কোড শিকার অনুসরণ করত। তাহলে কি এই শব্দগুলো কোনো বার্তা? চার্লি দ্রুত শব্দগুলো নোট করতে শুরু করে। তারপর মরস কোডে রূপান্তর করতে সে হতবাক হয়ে যায়, কারণ কেটি বারবার একটি নাম বলছে, লায়লা। একই নাম আবারও, লায়লা। মুভির শুরুতে দেখা সেই রহস্যময় পরিবারের মেয়ে। এখন প্রশ্ন হলো, এটি কেন বারবার লায়লার নাম বলছে? চার্লি বুঝতে পারে এই মেয়েটি হয়তো পুরো রহস্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। কিন্তু সমস্যা হলো মিশরের লায়লা নামের মেয়ের সংখ্যা অনেক। এত বড় দেশে একজন নির্দিষ্ট লায়লাকে খুঁজে বের করা প্রায় অসম্ভব। তাই সে সাহায্যের জন্য যোগাযোগ করে ডিটেকটিভ জাকিরের সঙ্গে। সবকিছু শোনার পর জাকির হঠাৎ একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। কেটি নিখোঁজ হওয়ার পর বহু বছর ধরে তাদের বাড়িতে অসংখ্য চিঠি এসেছিল। সম্ভবত সেই চিঠিগুলোর মধ্যে লায়লার কোনো তথ্য লুকিয়ে আছে। কথাটা শুনে চার্লি পুরো সব চিঠি খুঁজতে শুরু করে। একটার পর একটা চিঠি খুলে যখন কিছু পায় না, তখনই হঠাৎ তার হাতে আসে একটি পুরনো খাম। খামের ভিতরে ছিল সেই একই ধরনের ক্যান্ডির প্যাকেট, যে ক্যান্ডি কেটি নিখোঁজ হওয়ার আগে পেয়েছিল। আর তার সঙ্গে লেখা ছিল একটি নাম, লায়লা খলিল। চিঠিতে লায়লা নিজেকে কেটির সবচেয়ে ভালো বন্ধু বলে পরিচয় দিয়েছে। এই সূত্র পাওয়া মাত্র চার্লি সমস্ত তথ্য জাকিরের কাছে পাঠিয়ে দেয়। জাকিরও তদন্ত শুরু করে। হাজার হাজার নামের ভিড়ে সেই একটি অদ্ভুত মিল খুঁজে পায়। চিঠিটি পাঠানো হয়েছিল মরুভূমির এক নির্জন পোস্ট অফিস থেকে, আর সেই পোস্ট অফিসের আশেপাশে কয়েকদিন
আগে কেটির কফিন বহনকারী বিমান বিধ্বস্ত হয়েছিল। এই মিলটা কোনোভাবে কাকতালীয় হতে পারে না। তদন্ত যত সামনের দিকে যেতে থাকে তত স্পষ্ট হতে থাকে কেটির অপহরণ, লায়লা এবং রহস্যময় কফিন, আর 8 বছর আগের সেই মরুভূমির বাড়ি, সবকিছুই একই সুতোয় বাঁধা। এদিকে তদন্ত যত সামনের দিকে যেতে থাকে, জাকিরের সামনে ততই নতুন নতুন রহস্য উন্মোচন হতে শুরু হয়। পোস্ট অফিসের তথ্য অনুসরণ করে সে পৌঁছে যায় জনমানবহীন মরুভূমির মাঝখানে অবস্থিত একটি নির্জন আপেল উৎপাদন ফার্ম। আর এই তথ্য পাওয়ার পরে তার মাথায় একটি কথা ঘুরপাক খেতে থাকে, কারণ কয়েকদিন আগে বিমান দুর্ঘটনার স্থল থেকেও একটি আপেল উদ্ধার করা হয়েছে। অর্থাৎ এই ফার্মের সঙ্গে কফিনের রহস্যের কোনো না কোনো সংযোগ অবশ্যই রয়েছে। অন্যদিকে প্রফেসর কেটির শরীর থেকে পাওয়া হাইরেটিক লিপির কিছু অংশ অনুবাদন করতে সক্ষম হন, আর সেই অনুবাদ শুনে চার্লির শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ কেটির শরীরের প্রতিটি স্তরে একটি নাম বারবার ফিরে আসলো। নামটি হলো নার্স ম্যারিনি। চার্লি অবাক হয়ে জিজ্ঞেস করে, এই নার্স ম্যারিনিয়ান কে? প্রশ্নটা শোনার পর প্রফেসর কিছুক্ষণ নীরব হয়ে যান। তার মুখের রং ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যায়। এরপর তিনি একটি বহু পুরনো অডিও রেকর্ডিং চালু করেন। রেকর্ডিংয়ে ছিল প্রাচীন মিশরের অন্ধকারের ইতিহাস নিয়ে একটি বিশ্ববিদ্যালয়ের লেকচার। সেখানে বলা হচ্ছিল যীশু খ্রিস্টের জন্মেরও হাজার হাজার বছর আগে পৃথিবীতে এমন এক অশুভ শক্তির গল্প প্রচলিত ছিল, যার নাম শুনলে পুরো গ্রাম আতঙ্কে কেঁপে উঠত। সেই নামই ছিল নার্স ম্যারিনিয়ান। কিংবদন্তি অনুসরণে সে কোনো সাধারণ দানব ছিল না। সে মানুষের মনের ভেতরে প্রবেশ করত, পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ সৃষ্টি করত, বন্ধু বান্ধবের বিরুদ্ধে, সন্তানের মায়ের বিরুদ্ধে এবং স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে ধার করিয়ে দিত। ধীরে ধীরে সে মানুষের মনকে বিষে পরিণত করে দিত, তারপর পুরো পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিত। কথিত আছে এক সময় সম্পূর্ণ গ্রাম এই দানবের প্রভাবে শেষ হয়ে গিয়েছে, কিন্তু হঠাৎ করেই কয়েক হাজার বছর আগে তার অস্তিত্ব পৃথিবী থেকে হারিয়েছে। তারপর থেকে শুধু গুজবই রয়ে যায়। অনেকে বিশ্বাস করত কোনো এক প্রাচীন রিচুয়ালের মাধ্যমে তাকে বন্দী করা হয়েছে, কিন্তু এর কোনো প্রমাণ কখনই পাওয়া যায়নি। অডিও বন্ধ করে প্রফেসর চার্লির দিকে তাকিয়ে বলেন, তোমার মেয়ের শরীরে যে লেখাগুলো পাওয়া গেছে সেগুলো কোনো অভিশাপ নয়, বরং এগুলো এমন এক সিল যা কোনো কিছুকে আটকে রাখার জন্য ব্যবহার করা হয়েছে। চার্লির বুকে ধরফর করতে শুরু করে। প্রফেসর ধীরে ধীরে বাকিটা বলেন, আমার ধারণা কেটির ভেতরে কিছু একটা বন্দি করে রাখা হয়েছে, আর সে এখন নিজের শরীর থেকে সিলগুলো সরিয়ে মুক্ত হওয়ার চেষ্টা করছে। এই কথাগুলো শোনার পর চার্লির মনে পড়ে যায় কেটির অস্বাভাবিক আচরণগুলো, পোকামাকড় খাওয়া, নিজের চামড়া ছিঁড়ে ফেলা, অস্বাভাবিক শক্তি, আর সেই শূন্য ভয়ঙ্কর দৃষ্টি। সবকিছু যেন একসঙ্গে মিলে শুরু হয়েছে এক ভয়াবহ দানবের নাট্যকীয় খেলা। কিন্তু চার্লি তখনও জানতো না আসল ভয়াবহতা কেবল শুরু হয়েছে, কারণ সেই মুহূর্তে বাড়ির ভেতরে ছোট মোড় ধীরে ধীরে এক অদৃশ্য শক্তির প্রভাবে পরিণত হতে শুরু করেছে। আর মরুভূমির নির্জন ফার্মে পৌঁছে জাকির এমন কিছু আবিষ্কার করতে যাচ্ছে যা কেটির 8 বছরের নিখোঁজ থাকার সম্পূর্ণ রহস্য উন্মোচন করবে। এদিকে জাকির আর সময় নষ্ট না করে রওনা দেয় সেই রহস্যময় আপেলের ফার্মের উদ্দেশ্যে। ঘন্টার পর ঘন্টা মরুভূমি পাড়ি দেওয়ার পর সে পৌঁছে যায় এক জনমানব শূন্য এলাকায়। চারপাশে শুধু ধুলো, বালু আর নীরবতা। দূর থেকে একটি পুরনো বাড়ি দেখা যায়। বাড়িটি দেখেই জাকিরের মনে অদ্ভুত এক অনুভূতি জাগে, কারণ এটাই সেই বাড়ি যেটি আমরা মুভির শুরুতে খলিল পরিবারের বাড়ি হিসেবে দেখেছিলাম। সতর্কভাবে এগিয়ে গিয়ে জাকির দরজা কড়া নাড়ে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না। কিছুক্ষণ অপেক্ষা করার পর সে বাড়ির পেছনের দিক দিয়ে ভেতরে প্রবেশ করে। প্রথমে সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু বাড়ির গভীরে যেতে যেতে সে আবিষ্কার করে সেই রহস্যময় পিরামিড স্থাপনাটি, যেটি আমরা শুরুতে দেখেছিলাম। জাকিরের সন্দেহ আরো বেড়ে যায়। সে নিচে নেমে যায় গোপন চেম্বারের ভেতরে, আর সেখানে পৌঁছে যা দেখে তাতে সে স্তব্ধ হয়ে যায়। পুরো ঘর জুড়ে ছড়িয়ে রয়েছে অদ্ভুত সব চিহ্ন, পুরনো রিচুয়ালের সরঞ্জাম এবং বহু বছরের গোপন কর্মকাণ্ডের প্রমাণ। ঠিক তখনই বাইরে একটি গাড়ি এসে থামে। কেউ একজন বাড়ি থেকে এগিয়ে আসছে। পরিস্থিতি বিপজ্জনক বুঝে জাকির দ্রুত বাইরে বেরিয়ে পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করে, কিন্তু কল করার আগে তার উপরে ঝাঁপিয়ে পড়ে এক মহিলা। হঠাৎ হওয়া আক্রমণে দুজনের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। আত্মরক্ষার জন্য বাধ্য হয়ে জাকির গুলি চালায়,
আর তখনই প্রকাশ পায় সেই মহিলার পরিচয়। আর সে আর কেউ নয়, লায়লার মা মিসেস খলিল। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে গেলে তিনি কিছু একটা বলার চেষ্টা করছিলেন, কিন্তু জাকির মনোযোগ তখন অন্যদিকে চলে যায়। কারণ কিছু দূরে দাঁড়িয়ে ছিল লায়লা, যার নাম মরস কোডে বলেছিল কেটি। জাকির দ্রুত তার পিছু নেয়, কিন্তু লায়লা পালানোর বদলে তাকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে পৌঁছে মাটির নিচ থেকে একটা ছোট বাক্স বের করে জাকিরের হাতে তুলে দেয়। বাক্সটির গায়ে বড় অক্ষরে লেখা ছিল কেটির বাক্স। ভেতরে ছিল একটি পুরনো ভিডিও ক্যাসেট। জাকির বুঝতে পারে এই ক্যাসেটের মধ্যে লুকিয়ে আছে বহু বছরের রহস্যের উত্তর। অন্যদিকে নিউ মেক্সিকোতে পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে উঠেছে। কেটির আচরণ দিন দিন আরো অস্বাভাবিক হয়ে উঠেছে। বাড়ির ভেতরে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। বাথরুমের ট্যাপ থেকে কালচে তরল বের হতে থাকে। কেটির নানি প্রতিদিনের মতো তার জন্য দোয়া করতে থাকেন। তিনি বিশ্বাস করতেন ঈশ্বরের রহমতে একদিন তার নাতিনকে পুরোপুরি সুস্থ করে তুলবে। কিন্তু সেদিন কিছু একটা ভিন্ন ছিল। বাড়ির পরিবেশ অস্বাভাবিকভাবে ভারী লাগছিল। চারপাশ যেন এক অদৃশ্য অশুভ উপস্থিত ঘুরে বেড়াচ্ছিল। এদিকে ল্যারিসা বেসমেন্টে গিয়ে চার্লির গোপন গবেষণা কাগজপত্র দেখতে পায়। আর তখনই প্রথমবারের মতো সে উপলব্ধি করতে শুরু করে হয়তো চার্লি এতদিন যা বলছিল তা সম্পূর্ণ ভুল ছিল না। কিন্তু সত্যটা বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যায়, কারণ কেটির ভেতরে থাকা শক্তি তখন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। নানি যখন আবার তার কাছে এগিয়ে যান, তখন কেটি আচমকা তার হাতে কামড় দেয়। এত জোরে কামড় দেয় যে নানি ব্যথায় চিৎকার করে ওঠেন। ভয় পেয়ে তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু ঠিক তখনই বাড়ির দরজাগুলো নিচ থেকে বন্ধ হয়ে যায়। চারপাশে নেমে আসে অস্বাভাবিক নীরবতা, আর পরের মুহূর্তে অদৃশ্য কোনো শক্তি নানিকে মাটি থেকে উপরে তুলে ফেলে। তিনি বাতাসে ছটফট করতে থাকেন। তারপর হঠাৎই প্রচন্ড শক্তিতে তাকে ছুঁড়ে ফেলা হয় বাড়ির বাইরে। সবকিছু এত দ্রুত ঘটে যে কেউ কিছু বুঝে ওঠার সুযোগই পায় না। এতে মোট ঘটনা দেখে অদ্ভুতভাবে হাসতে শুরু করে, যেন অন্য কারো উপস্থিতি তার চোখ দিয়ে পৃথিবী দেখছে। সেই মুহূর্তে ল্যারিসা অবশেষে সত্যটা মেনে নিতে বাধ্য হয়, এটা তাদের কেটি নয়। এদিকে জাকির বাড়ি ফিরে ক্যাসেট চালু করে। ভিডিও শুরু হতেই তার শরীর কেঁপে ওঠে, কারণ পর্দায় দেখা যায় মিসেস খলিলকে। তিনি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে এমন এক সত্য প্রকাশ করতে শুরু করেন যা সবকিছু বদলে দিতে চলেছে। ভিডিওতে তিনি স্বীকার করেন 8 বছর আগে কেটিকে তিনি অপহরণ করেছিলেন, কিন্তু সেটি কোনো সাধারণ অপহরণ ছিল না, বরং তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। আর এরপর যে সত্য সামনে আসবে তা কেটি নিখোঁজ হওয়ার রহস্যের সম্পূর্ণ নতুন রূপ দেয়। কারণ কেটিকে তারা শুধু লুকিয়ে রাখেনি, তার উপর পরিচালনা করা হয় একটি প্রাচীন এবং ভয়ঙ্কর রিচুয়াল, যার উদ্দেশ্য ছিল এমন এক অশুভ শক্তিকে বন্দী করে রাখা। ক্যাসেটের ভিডিওটি যত সামনে এগোতে থাকে, জাকির ততই বুঝতে পারে যে সে এমন এক সত্যের মুখোমুখি হয়েছে যা কোনো সাধারণ মানুষের বিশ্বাস করা কঠিন। ভিডিওতে মিসেস খলিল শান্ত কণ্ঠে বলতে শুরু করেন তাদের পরিবার শত শত বছর ধরে একটি গোপন দায়িত্ব পালন করে আসছে, একটি দায়িত্ব যার কথা বাইরের পৃথিবী জানে না। কারণ তারা এমন এক অশুভ শক্তিকে আটকে রাখার চেষ্টা করছে যা ধ্বংস করা সম্ভব নয়, শুধু বন্দি করে রাখা যায়। সেই শক্তির নাম নার্স ম্যারিনিয়ান। মিসেস খলিল ব্যাখ্যা করেন নির্দিষ্ট সময় পর পর এই অশুভ শক্তি আবারও জেগে ওঠার চেষ্টা করে, আর যখনই সেই সময় আসে তখন তাদের পরিবারকে একটি বিশেষ রিচুয়াল সম্পন্ন করতে হয়। রিচুয়ালের মাধ্যমে শয়তানটিকে পুরনো দেহ থেকে নতুন একটি দেহে স্থানান্তর করা হয়, আর নতুন দেহটি যত কম বয়সী হয় তত দীর্ঘদিন সময় ধরে অশুভ শক্তিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। এই কারণে কেটিকে বেছে নেওয়া হয়েছিল। ভিডিওতে এরূপ দেখানো হয় সেই ভয়ঙ্কর রাতের দৃশ্য যে রাতে কেটিকে অপহরণ করা হয়। তাকে মরুভূমির সেই গোপন চেম্বারে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কফিনের ভেতরে বন্দি থাকা পুরনো বাহকের শরীর থেকে কালো তরলের মতো এক অদ্ভুত শক্তি বের হয়ে আসে আর ধীরে ধীরে কেটির শরীরে প্রবেশ করে। মুহূর্তের মধ্যেই কেটির শরীর যন্ত্রণায় কাঁপতে থাকে। এরপর তাকে অসংখ্য স্তরের মন্ত্র লেখা কাপড় এবং বিশেষ সিল দিয়ে মুড়ে ফেলা হয়, যাতে সেই শক্তি কখনো মুক্ত হতে না পারে। কিন্তু এরপর ঘটে অপ্রত্যাশিত একটি ঘটনা। ভিডিওতে মিসেস খলিল স্বীকার করেন কেটির কখনো কফিনের বাইরে আসার কথা ছিল না, সে আজীবন সেখানে বন্দি থাকার কথা ছিল। কিন্তু প্রকৃত অন্য পরিকল্পনা করেছিল। এক ভয়াবহ বন্যার কারণে কফিনটি নিরাপদ স্থান থেকে সরিয়ে নিতে বাধ্য করা হয়, আর সেই স্থানান্তরের সময় ঘটে বিমান দুর্ঘটনা, যার ফলে কফিনটি বাইরের পৃথিবীর হাতে চলে যায় এবং বহু বছরের বন্দি দশার পর আবার মুক্ত বাতাসে আসে কেটি। ভিডিও শেষ হওয়ার আগে জাকিরের মাথায় একটি চিন্তা ঘুরতে থাকে।
যদি এই গল্প সত্যি হয় তাহলে কেটির শরীরের ভিতরে এখনো সেই অশুভ শক্তি জীবিত, আর সে ধীরে ধীরে মুক্ত হয়ে যাচ্ছে। এইদিকে নিউ মেক্সিকোতে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে। মোট, সেবাস্টিয়ান এবং বাড়ির অন্য সদস্যের আচরণ ক্রমশ অস্বাভাবিক হয়ে উঠেছে। মনে হচ্ছে অদৃশ্য কোনো শক্তি তাদের মন এবং শরীরের উপর প্রভাব বিস্তার করেছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো কেটি নিজেও আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না, আর প্রতিটি স্তর উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন দুর্বল হয়ে পড়ছে সেই প্রাচীন সিল, যে সিল এত বছর ধরে নার্স ম্যারিনিয়ানকে বন্দি করে রেখেছিল। জাকির তখন বুঝতে পারে সময় প্রায় শেষ। যদি খুব দ্রুত কিছু না করা হয় তাহলে শুধু কেটির পরিবার নয়, হয়তো আরো অনেক মানুষের জীবনের উপর প্রভাব আসতে পারে এই অভিশাপ। আর সেই সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তাকে নিউ মেক্সিকোতে পৌঁছাতে হবে, কারণ কেটির পরিবার এখন এমন এক বিপদের মুখে দাঁড়িয়ে আছে যার কল্পনা তারা করতেই পারছে না। জাকির যত দ্রুত সম্ভব নিউ মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু ততক্ষণে চার্লিদের বাড়িতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। প্রথমে ঘটনাগুলো ছোট ছোট অস্বাভাবিকতা হিসেবে শুরু হলেও ধীরে ধীরে পরিণত হয় এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। পথে লায়লা দেওয়া তথ্যগুলো বিশ্লেষণ করতে থাকে। সে জানতে পারে লায়লা ছোটবেলায় সত্য প্রকাশ করার চেষ্টা করছিল, কিন্তু তার মা তাকে থামিয়ে দেয়। এমনকি শাস্তিস্বরূপ তার জিহ্বাও কেটে ফেলা হয়, কারণ খলিল পরিবার বিশ্বাস করতে এই গোপনীয়তা ফাঁস হলে পৃথিবী ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে পারে। এদিকে বাড়িতে পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। মোট ধীরে ধীরে শয়তানের প্রভাবে আরো ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছে। সেবাস্টিয়ান আরো অস্বাভাবিক আচরণ করতে শুরু করছে। মনে হচ্ছে কেটির ভেতরে থাকা শক্তি এখন শুধু একটি শরীরের সীমাবদ্ধ নেই, বরং পুরো পরিবারের উপর তার প্রভাব বিস্তার করছে। চার্লি বুঝতে পারে তাদের হাতে আর বেশি সময় নেই। যে শক্তিকে হাজার বছর ধরে বন্দি করে রাখা হয়েছিল সেটি ধীরে ধীরে মুক্ত হয়ে যাচ্ছে, আর যদি সেটি সম্পূর্ণ শক্তি ফিরে পায় তাহলে হয়তো আর কেউ তাকে থামাতে পারবে না। ঠিক তখনই বাড়ির সামনে এসে থামে একটি গাড়ি থেকে নেমে আসে জাকির। দীর্ঘযাত্রার পর অবশেষে সে পৌঁছে গিয়েছে, কিন্তু সে জানতো না বাড়ির ভেতরে তার জন্য অপেক্ষা করছে এমন এক বিভীষিকা যা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে থাকবে। জাকির বাড়ির ভেতরে ঢুকে বুঝতে পারে পরিস্থিতি তার কল্পনার চেয়েও ভয়াবহ। চারদিকে আতঙ্ক, বিশৃঙ্খলা আর মৃত্যুর ছায়া। চার্লি এবং ল্যারিসার মুখ দেখে বোঝা যাচ্ছে তারা আর কতক্ষণ এই পরিস্থিতি সামলাতে পারবে তা নিজেরাও জানে না। সময় নষ্ট না করে জাকির লায়লার দেওয়া সেই ক্যাসেট এবং তাদের তদন্তে পাওয়া সব তথ্য তাদের সামনে তুলে ধরে। এরপর সে ধীরে ধীরে পুরো সত্যটা বলতে শুরু করে। খলিল পরিবারের পূর্বপুরুষরা প্রজন্মের পর প্রজন্ম ধরে নার্স ম্যারিনিয়ানকে বন্দি করে রাখার দায়িত্ব পালন করে আসছিল। প্রতিবার সে জেগে উঠলে তাকে নতুন একটি দেহ স্থানান্তর করা হতো, আর সেই নতুন বাহককে বিশেষ মন্ত্র, রিচুয়াল এবং সিলের মাধ্যমে বছরের পর বছর বন্দি করে রাখা হতো। কেটেছিল সেই দীর্ঘ ইতিহাসের ৮২তম বাহক। কিন্তু বিমান দুর্ঘটনা এবং কফিনের আবিষ্কারের ফলে পুরো প্রক্রিয়াটি ভেঙে পড়ে। ফলে নার্স ম্যারিনিয়ান ধীরে ধীরে তার শিকল ছিঁড়ে বেরিয়ে আসতে শুরু করে। জাকিরের কথা শেষ হইতেই উপরের তালা থেকে ভেসে আসে ভয়ঙ্কর এক শব্দ। মনে হচ্ছে কেউ একজন দেওয়াল ভেঙে ফেলেছে। সবার বুক ভয়ে কেঁপে ওঠে। তারপর হঠাৎই কেটির ঘরের দরজা নিচ থেকে খুলে যায়। ঘরের ভেতরে থেকে বেরিয়ে আসে এমন এক দৃশ্য যা ভাষায় প্রকাশ করা কঠিন। কেটির শরীর তখন তার আগের মতো নেই। মন্ত্রের বেশিরভাগ স্তরই নষ্ট হয়ে গেছে। তার চেহারা বিকৃত হয়ে উঠেছে, আর তার চোখে ছিল এমন এক ভয়ঙ্কর অন্ধকার যেন শত শত বছরের ঘৃণা সেখানে জমা হয়ে আছে। মুহূর্তের মধ্যে সে অশুভ শক্তির চালের উপরে হামলা করে ফেলে। জাকির তাকে থামানোর চেষ্টা করলেও এক ঝটকায় সিঁড়ি দিয়ে তাকে নিচে ফেলে দেয়। এদিকে ল্যারিসা প্রাণপণ চেষ্টা করে বাকি সন্তানদের বাঁচানো, কিন্তু পরিস্থিতি প্রতি সেকেন্ডে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। মোড এবং সেবাস্টিয়ান তখন সেই অশুভ শক্তির প্রভাবে আচরণ করতে শুরু করেছে। মনে হচ্ছিল পুরো পরিবারটাই যেন নার্স ম্যারিনিয়ানের নিয়ন্ত্রণে চলে গেছে। এই বিশৃঙ্খলার মাঝে চার্লির মাথায় একটি বিষয় আসে। সে মনে করে ভিডিওতে দেখা সেই প্রাচীন রিচুয়ালের কথা, যে রিচুয়ালের মাধ্যমে অশুভ শক্তিকে এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তর করা যায়। আর তখনই সে বুঝে যায় কেটিকে বাঁচানোর একমাত্র উপায় সেই শক্তিকে তার শরীর থেকে বের করে অন্য একটি দেহে স্থানান্তর করা। কিন্তু প্রশ্ন হলো, কে এই দেহ হতে রাজি হবে? উত্তরটা চার্লি আগেই ঠিক করে ফেলেছে। সে নিজের মেয়েকে দ্বিতীয়বারের হারাতে রাজি নয়। সে ভুলের জন্য সে ৮ বছর ধরে নিজেকে দোষ দিয়ে এসেছে, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চায়। চার্লি জাকিরের দিকে তাকিয়ে বলে রিচুয়ালটা শুরু করা। প্রথমে জাকির বিষয়টা বুঝতে পারে না, কিন্তু কয়েক সেকেন্ডের পর তার চোখ বড় হয়ে যায়, কারণ সে বুঝতে পারে চার্লি কি করতে যাচ্ছে। চার্লি নিজের জীবন উৎসর্গ করে কেটির শরীর থেকে নার্স ম্যারিয়ানকে নিজের শরীরে স্থানান্তর করতে চায়। এটাই হতো কেটিরকে বাঁচানোর শেষ সুযোগ, আর এটাই
ঘটতে যাচ্ছে একজন বাবার সবচেয়ে বড় ত্যাগ। সেই মুহূর্তেই পুরো পরিবারের ভেতরে শুরু হয় জীবনের শেষ লড়াই। পরিস্থিতি তখন নিয়ন্ত্রণের বাইরে, চারদিকে ধ্বংস, আতঙ্ক আর মৃত্যুর ছায়া। কেটির শরীরে থাকা নার্স ম্যারিয়ান যেন তার সম্পূর্ণ শক্তি ফিরে পেতে শুরু করেছে। অন্যদিকে চার্লি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে কোনো মূল্যে তার মেয়েকে সে বাঁচাবে, এমনকি তার জন্য নিজের জীবনও দিতে হলে দেবে। সে শেষবারের মতো জিজ্ঞেস করে, তোমার কি সেই রিচুয়ালের মন্ত্র মনে আছে যাকে কষ্ট করে মাথা নাড়ে? তার গলার তখন প্রায় নষ্ট হয়ে গেছে, স্বাভাবিকভাবে কথা বলারও শক্তি নেই, কিন্তু তারপরেও সে জানতো এই মুহূর্তে ব্যর্থ হওয়ার সুযোগ নেই, কারণ তাদের সামনে দাঁড়িয়ে আছে এমন এক অশুভ শক্তি যাকে থামানো না হলে সবকিছু শেষ হয়ে যাবে। এদিকে কেটির শরীরে থাকা শয়তান তাদের দিকে এগিয়ে আসতে থাকে, তারপর প্রতিটি পদক্ষেপ যেন মৃত্যুর বার্তা বহন করছিল। চার্লির শেষবারের মতো নিজের মেয়েকে জড়িয়ে ধরে, তার চোখে যেন কোনো ভয় নেই, শুধু একজন বাবার ভালোবাসা। সে ল্যারিসার দিকে তাকে শান্ত গলায় বলে, আমাকে ক্ষমা করে দিও, সেদিন যদি আমি কেটির খেয়াল রাখতে পারতাম তাহলে হয়তো এসব কিছু ঘটতো না। কথাগুলো শুনে ল্যারিসার চোখ ভিজে ওঠে, কিন্তু কিছু বলার আগেই চার্লির সামনে এগিয়ে যায়। সে নিজের সমস্ত শক্তি দিয়ে কেটিকে শক্ত করে ধরে রাখে, আর ঠিক সেই মুহূর্তে জাকির ভাঙা গলায় প্রাচীন রিচুয়াল মন্ত্র উচ্চারণ করে। প্রতিটি শব্দ উচ্চারণ করতে তার অসহ্য কষ্ট হচ্ছিল, তবুও সে থামেনি, কারণ সে জানতো এই মন্ত্র হয়তো সবাইকে বাঁচাতে পারে। কয়েক সেকেন্ড পর ঘরের ভেতরে বাতাস অস্বাভাবিকভাবে ভারী হয়ে ওঠে, চারপাশ কেঁপে ওঠে, আর তারপর কেটির মুখ থেকে কালো ধোঁয়া ও তরলের মতো এক অদ্ভুত শক্তি বের হতে শুরু করে। সে অশুভ শক্তি ধীরে ধীরে চার্লির শরীরের ভিতরে ঢুকে যায়। মুহূর্তের মধ্যে সেটি তার শরীরে প্রবেশ করে, পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়, আর ঠিক তখনই থেমে যায় সেই ভয়ঙ্কর হত্যালীলা। কেটি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু এবার তার মুখে বহু বছর পর প্রথমবারের মতো শান্তির ছাপ দেখা যায়। অন্যদিকে চার্লির শরীর কাঁপতে শুরু করে। সে জানতো তার সিদ্ধান্তের মূল্য তাকে জীবন ভর দিতে হবে, কিন্তু তার কাছে সবকিছু সে বড় গুরুত্ব হলো তার মেয়ে অবশেষে মুক্ত। এরপর কেটে যায় কয়েক মাস, ধীরে ধীরে জীবন আবার স্বাভাবিক হতে শুরু করে। কেটি সুস্থ হয়ে ওঠে। সেবাস্টিয়ান, মুড এবং ল্যারিসার সেই ভয়াবহ রাতের স্মৃতি ভুলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে চার্লির জন্য বাস্তবতা ছিল ভিন্ন। তাকে প্রাচীন মন্ত্র এবং বিশেষ সুরক্ষার মাধ্যমে একটি গোপন কক্ষে বন্দী করে রাখা হয়, ঠিক যেমন এক সময় কেটিকে রাখা হয়েছিল, কারণ এখন নার্স ম্যারিয়ানের নতুন বাহক সে। তবুও চার্লি কখনো অভিযোগ করেনি, কারণ সে জানতো তার এই ত্যাগের কারণে পরিবার বেঁচে আছে। সবচেয়ে আবেগ ঘন বিষয় হলো কেটি প্রায়ই তার বাবার সঙ্গে দেখা করতে আসে, আর ছোটবেলার শেখানো সেই মরস কোডের মাধ্যমে তারা কথা বলে। যেভাবে একজন বাবা শেষ মুহূর্ত পর্যন্ত নিজের মেয়ের হাত ছাড়েন, সেভাবে মেয়েটিও তার বাবাকে ভুলে যায়নি। মনে হচ্ছিল এখানেই গল্প সমাপ্তি, কিন্তু মুভিটি তখনও তার শেষ চমকটি দেখায়নি। কয়েক মাস পর একদিন জাকিরের কাছে ল্যারিসার ফোন আসে। সে জানায় তার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। দেখা করার পর ল্যারিসা তাকে এমন এক জায়গায় নিয়ে যায় যা দেখে জাকির হতবাক হয়ে যায়, কারণ সেখানে অবস্থায় ছিল একজন মানুষ, আর সে আর কেউ নয়, মিসেস খলিল, যাকে সবাই মৃত ভেবেছিল। আসলে সে কখনো মারাই যায়নি, তাকে গোপনে আটকে রাখা হয়েছিল। এরপর ল্যারিসা ধীরে ধীরে তার সামনে এগিয়ে যায়, তার চোখে তখন বহু বছরের জমে থাকা ক্ষোভ। শান্ত গলায় সে বলে, আমার মেয়ের কেটির কথা মনে আছে? তুমি তাকে জিজ্ঞেস করেছিলে সে কি তোমার ম্যাজিক দেখতে চায়? মিসেস খলিলের মুখ মুহূর্তে ফ্যাকাশা হয়ে যায়, কারণ সে বুঝতে পারে এবার তার বিচার শুরু হতে যাচ্ছে। আর ঠিক তখনই দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। দূর থেকে ভেসে আসে সেই প্রাচীন রিচুয়ালের মন্ত্র। ক্যামেরা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়, আর সেখানেই শেষ হয় এই ভয়ঙ্কর রহস্যময়